স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করার নানা কূটকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও তা দৃশ্যমান নয়। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের সামনে তা দৃশ্যমান করার তাগিদ দেন তিনি। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। এ সময় গেল কয়েক বছরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতার পাশাপাশি মানবাধিকার রক্ষায় উঠে আসে নানা বিষয়। উপলব্ধি করতে হবে আমরা কোথায় যাচ্ছি। আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার, তার জন্য হয় নির্বাচন দরকার। অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দরকার গণতন্ত্র প্রতিষ্ঠা, তার একমাত্র উপায় নির্বাচন। যদিও এনএবি নেতাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদকে শুধুমাত্র প্রশাসন দিয়ে আটকানো নয়, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। সংস্কার যেগুলো নির্বাচনমুখী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি বলেন, ভালো নির্বাচন উপহার দিতে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। এর আগে দিবসটির আনুষ্ঠানিকতার উদ্বোধন করে সিইসি জানান, দেশে এখন ভোটারের সংখ্যা 12,37,32,274 জন হলেও জুনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হয়। এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে নির্বাচন কমিশন। র্যালিটি নির্বাচন ভবনের সামনে থেকে শুরু হয়ে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। আজকে দিনের 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। এখন দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন। ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্বে আজ থাকছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পটভূমি। প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলেও সরব ছাত্র দল ও ইসলামী ছাত্র শিবির। প্রকাশ্যে মিটিং মিছিল করছে ছাত্রদল, তৎপরতা চালাচ্ছেন শিবিরের নেতারাও। শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি চালুর পক্ষে সবাই। উপাচার্যও বলছেন, ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান নয়, প্রয়োজন খারাপ দিক বাদ দেয়া। কৃষি শিক্ষা ও গবেষণার ব্রত নিয়ে ময়মনসিংহে 1961 সালে যাত্রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার শুরু থেকে ছিল ছাত্র রাজনীতি, কিন্তু আধিপত্য বিস্তার নিয়ে হানাহানিতে অকালে ঝরেছে অন্তত 15 প্রাণ। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন ছাত্রলীগ শূন্য ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করলেও বাস্তবতা ভিন্ন। মিছিল, মিটিং সহ ক্যাম্পাসের নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রদল। নিষিদ্ধ নয়, প্রয়োজনীয় সংস্কারের পর ছাত্র রাজনীতি চায় তারা। ছাত্রলীগের অপরাধের জন্য অন্যান্য ছাত্র সংগঠনের রাজনীতিকে গলা টিপে ধরা হচ্ছে। বাংলাদেশ কৃষি ছাত্রদল কখনোই এটাকে গ্রহণ করে না। মিছিল, মিটিং না করলেও দাওয়াতি কার্যক্রম, বৃত্তি প্রদান সহ নানাভাবে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। অতীতের লেজুর বৃত্তির ধারা ভেঙে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি চালুর দাবি তাদের। টেন্ডার, চাঁদাবাজি, হল দখল, সিট দখল, এগুলোর বিপক্ষে আমরা চাই যে এমন ধরনের ছাত্র রাজনীতি আসুক, যে ছাত্র রাজনীতিতে ছাত্রদের কল্যাণ হবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন নেতারাও বলছেন তারা ছাত্র রাজনীতির পক্ষে, তবে বন্ধ করতে হবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, গণরুম, গেস্টরুম কালচার। ছাত্র রাজনীতি যে ভয়াল যে বিষয়গুলো ছিল, গণরুম, গেস্টরুম, এই কালচারগুলো থেকে বেরিয়ে এসে রাজনীতির যে চর্চা সেটা এই ক্যাম্পাসে চালু করতে সব সংগঠনই আগ্রহী। এখানে যে অগণতান্ত্রিক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটার বিরুদ্ধে কথা বলতে গেলে কিন্তু একটা গণতান্ত্রিক শক্তি প্রয়োজন।
একটা মত প্রকাশের স্বাধীনতার প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। তবে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা বলছেন, গণতান্ত্রিক ধারা ও প্রশাসনের একমুখী নীতির বিরুদ্ধে কথা বলার জন্য হলেও রাজনীতির প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নাই। এখন সবাই নিজের মতোই, নিজের দল বা সংগঠনে যারা ছিল সাধারণ শিক্ষার্থীদের মতো এইভাবেই ঘরে ফিরে গেছে আর কি। ক্যাম্পাসে রাজনীতির ইস্যুতে ছাত্র সংগঠনগুলোর সুরেই কথা বলছেন উপাচার্য। ছাত্র রাজনীতি খারাপ জিনিস নয়, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি এবং ওইটার মধ্যে যে সত্যিকার অর্থে যেটা যে জিনিসগুলোর জন্য খারাপ পরিস্থিতি হয় সেই জিনিসগুলো সংস্কার করে সেই জিনিসগুলো সত্যিকার অর্থে মেরামত করে এই ছাত্র রাজনীতি না চলার কোনো কারণ নেই। আর যেন হল দখল, চাঁদাবাজি, র্যাগিংয়ের নামে নিপীড়ন না হয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ সবার। ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান। জব্দ করা এই টাকা পাঠানো হবে আদালতে। 2 ট্রাঙ্ক ভর্তি টাকা দুদকে। বৃহস্পতিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে জব্দ করা হয় এই টাকা। রবিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার অংশ হিসেবেই তার বাসায় অভিযানে মেলে 2.45 কোটি টাকা। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2.45 কোটি টাকারও বেশি অর্থ পাওয়া যায়। সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে। সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 3টি মামলা করে দুদক। তানভীর ইমাম সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে 30.62 কোটি টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া নিয়োগ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান মাস শুরুর কয়েকদিন আগে থেকেই মাছ, মাংস, লেবু, বেগুন, শসা সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। চট্টগ্রামে হঠাৎ করে ঊর্ধ্বমুখী সব ধরনের ভোগ্যপণ্যের দাম। পাইকারি বাজারের প্রতিটি পণ্য কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। লাগাম টানা যাচ্ছে না খুচরা পর্যায়েও। রমজানে খুলনায় বদলজাত সয়াবিন তেলের দেখা মিলছে না। খোলা সয়াবিন প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। একই চিত্র রংপুরের বাজারেও। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে লেবু, বেগুন ও শসার। 3 দিনের ব্যবধানে শসা, লেবু ও বেগুনের দাম প্রায় দ্বিগুণ। বাজারে ভোজ্য তেলের কারসাজি কাটেনি। সরবরাহের প্রতিশ্রুতি রাখেননি মিল মালিকরা। ফলে ভোজ্য তেলের সংকটের মধ্যেই প্রথম রোজা পার করলেন রাজধানীবাসী। কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে এসেছে। এদিকে বাজারে অভিযান না চালিয়ে মিল মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, 27 ফেব্রুয়ারি বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মিল মালিকরা। অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। জুলাই আগস্টের ঘটনায় জাতিসংঘের প্রতিবেদন আগামী 5ই মার্চ সদস্য রাষ্ট্রগুলোর কাছে তুলে ধরা হবে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান এই তথ্য জানান। শাপলা চত্বরে দমনপীড়ন, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সমস্ত নৃশংসতাকে নথিভুক্ত করার ওপর জোর দিয়েছেন হুমা খান। এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন বলে জানান
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা সেই বিষয়ে ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ঢাকা লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ওলামা মাশায়েখ ও ইতিমদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, খ্রিস্টান সম্প্রদায় বড়দিন সারা বিশ্বে একদিন পালন করে থাকেন, কিন্তু বাংলাদেশে তা ভিন্ন। তারেক রহমান বলেন, রমজানে সংযম করতে শেখায়, কিভাবে মানুষ ও আল্লাহ সৃষ্টির পাশে দাঁড়াতে হয় তা শেখায়। অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে ৯ এপ্রিল। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরের ট্রাইব্যুনালি ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে বিচার শুরুর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। জানান, আলোচিত আবু সাইদ হত্যাকাণ্ডে রংপুরে গ্রেপ্তার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ৯ এপ্রিলের মধ্যে আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ ৯ এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। একই সাথে রাজধানী জুড়ে শপিং মলগুলোতে কেনাকাটার ব্যস্ততা শুরু হয়েছে নগরবাসীর। অবাঞ্ছিত ভিড় ও যানজট এড়াতে রমজানের শুরু থেকে মার্কেটমুখী ক্রেতারা। অনেকের কাছে ঈদের কেনাকাটা মানে ক্রেতা বিক্রেতার ভিড়ভাট্টা, হাজার পছন্দের মাঝে নিজের পছন্দসই জিনিস কেনার যুদ্ধ। তাই রমজানের শুরুতে ভিড় এড়িয়ে কেনাকাটা সারছেন কেউ কেউ। এমন দৃশ্যের দেখা মেলে রাজধানীর মৌচাক মার্কেটে। রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে পরিবারের সবার জন্য কেনাকাটা করা কষ্টসাধ্য, তাই রোজার শুরুর দিনগুলোকে বেছে নিচ্ছেন ক্রেতারা। আজকে প্রথম রমজান, যার কারণে ইফতারির আগে আসা। ভোগান্তির থেকে বাঁচার জন্য আর কি বেবিকে নিয়ে আর কি ফার্স্ট টাইম আসছি আজকে। রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই ফ্রেন্ডের সাথে এখন আসা। 2টা কুর্তি কিনছি, একটা প্যান্ট কিনছি, আর দেখি নিজের মতো কি করে কিনা যায়। ইফতার ও সেহরির নানা আয়োজনে ব্যস্ততার মাঝে সময় স্বল্পতার কারণেও রমজানের শুরুর দিকে দোকানমুখী ক্রেতারা। রমজান শুরু হয়ে গেলে ইবাদতের একটা ব্যাপার থাকে, দিনের মধ্যে সময়গুলো তো ওভাবে ভাগ করে খরচ করা লাগে, তখন তো অনেক সময় ধরে শপিংয়ে আসা হয় না। পূর্ব অভিজ্ঞতা যেটা বলে যে অন্যান্য দিনগুলোতে ভিড় বেশি থাকে। গত বছরের তুলনায় এবার ভালো বেচাকেনার আশা বিক্রেতাদের। শবে বরাতের পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সেল টুকটাক ভালো হচ্ছে, আশা করতেছি যে সামনে আমাদের আরো ভালো সেল হবে ইনশাল্লাহ। 5 রমজান থেকে 20 রমজান পর্যন্ত ভালো বেচাকেনা হয় আমাদের। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দল আর গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, এর আগে র্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, সেরকম আর এদেশে ঘটবে না। আর শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এই বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে যাদের অবদান সমাজে অনন্য। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যে অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন।